অথরিটেরিয়ান টার্ন আছে সেটা আমরা আসলে অগ্রাহ্য করতে পারি না। আলী রিয়াজ এই ব্যবস্থাকে বলেছেন হাইব্রিড রেজিম। আমি ওনার সাথে একমত ওই দিক থেকে যে ক্রমাগতভাবে আমরা দেখেছি কিভাবে নানান ধরনের গণতান্ত্রিক অধিকার চলে গেছে আমাদের মানুষের থেকে। তো গণতন্ত্র বলতে যদি সর্বপ্রথম আমরা বুঝি প্রতিনিধিত্ব, জনগণের প্রতিনিধিত্ব, তখন ওই বিবেচনায় আমাদের ওই প্রশ্নটাই করতে হবে যে আমরা কিভাবে মাপব জনগণের প্রতিনিধিত্ব হচ্ছে কিনা, এবং সেই জায়গায় নির্বাচনের ভূমিকাটা কি। নির্বাচন মানেই কি গণতন্ত্র? নির্বাচন ছাড়া কি গণতন্ত্র হয় নাকি? তো এক অর্থে পলিটিক্যাল সায়েন্সের লেন্সে আমরা বেশিরভাগ সময় আমরা ইলেকশনকে দেখি একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে, এক ধরনের যোগাযোগ মাধ্যম, যেই মাধ্যমের দ্বারা জনগণ সরকারকে, রাষ্ট্রকে জানায় তাদের ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি। সেটা যখন থাকে না তখন অন্যান্য উপায়ও থাকে, যার কারণে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যার কারণে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে যায়। কারণ আমরা কি চাই একটা গণতন্ত্রে? নানান উপায় থাকবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করতে পারবে, এবং ইলেকশন হচ্ছে তার মধ্যে একটি মাত্র। তো যদি ইলেকশনটা ঠিকমতো নাও হয়, যেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো সঠিক থাকে, যথেষ্ট ভার রাখে, যার কারণে এই যোগাযোগটা সম্ভব হয়। এখন আমরা জনগণের দিক থেকেও দেখতে পারি কি কি উপায় আছে সেই যোগাযোগের জন্য। এই অবরোধ, হরতাল, মিছিল, সেসবও একটা জায়গা, যদিও এটা একটা কন্ট্রাডিক্টরি জিনিস, যে আমরা ধরে নেই এইসব মিছিল, অবরোধ ইত্যাদি হচ্ছে একটা গণতন্ত্রের একটা পার্ট অ্যান্ড পার্সেল। আবার অন্যদিকে এও সত্য যে কখন এই ধরনের একটা স্ট্র্যাটেজি দরকার, যখন অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলো ঠিক সক্রিয়ভাবে কাজ করছে না। কিন্তু তারপরেও যেহেতু আমরা ধরেই নেই যে গণতন্ত্র একটা ধাক্কাধাক্কির পলিটিক্স, তাই না? রাষ্ট্র, জনগণ, এর মধ্যে একটা বোঝাপড়ার একটা ব্যাপার আছে, চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়ার একটা ব্যাপার আছে, এবং নানানভাবে জনগণ চেষ্টা করবে তাদের ইচ্ছা সরকারকে জানানো, এবং সেটাও একটা দিক। তো ওইখান থেকে আমরা ভাবতে পারি যে আমরা এখন কোন অবস্থানে, এবং সেগুলো বাছ বিচার করলেও আমার মনে হয় আমাদের বলতে হবে যে আমরা একটা কর্তৃত্ববাদীর পথেই আছি। এখানে নানান ধরনের চাপ রয়েছে যেগুলো জনগণকে একটু দাবিয়েই রাখে। তো নতুনভাবে কি আমরা গণতন্ত্র ডিফাইন করছি? তা হয়তো না। এটা একটু ইতিবাচকভাবে দেখা যায়। হ্যাঁ, ইতিবাচক দিকটা কি, যে আমরা যখন গণতন্ত্র নিয়ে এক্সপেরিমেন্ট করি, আমরা ট্রানজিশনাল ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করি, এবং এও আমরা থিওরিটিক্যালি জানি যে ট্রানজিশনাল ডেমোক্রেসি মোটামুটি নিশ্চিতভাবেই একটা অথরিটেরিয়ান সিস্টেমের থেকে আরেকটু কনফ্লিকচুয়াল একটা জায়গায় থাকবে, যে সেখানে আরেকটু আনরেস্ট হবে, একটু পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকবে। এই যে আবার ধাক্কাধাক্কির ব্যাপারটা আর কি, যে সেটা আরেকটু বেশি করে দেখা যাবে এই সময়ে, কারণ আমরা শিখছি, একটা শেখার একটা ব্যাপার আছে, গণতন্ত্র একটা চর্চারও একটা ব্যাপার, যে আমরা ব্যবহারিকভাবে গণতন্ত্র মানে কি, দৈনন্দিনভাবে গণতন্ত্র মানে কি, এই সব যখন আমরা দেখতে যাই তখন আমরা কিছুটা জানি, কিছুটা জানি না, এবং সেগুলো সেই বোঝাপড়াটা হতে হতে একটু সময় লাগে, একটু সংঘর্ষ হতে পারে, নানান ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হতে পারি, এবং তার
তার মানে এই না যে কর্তৃত্ববাদীর দিকেই আমরা আবার ফিরে যাব। একটা আশা থাকতেও পারে যে এই ধাক্কাধাক্কি করতে করতেই আমরা একদিন শিখে গেলাম কি করে হাঁটতে হয়, মানে ওইভাবেও এটা 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 দেখা যায়। কিন্তু এটা কতদিন, মানে আমরা যেমন ইকোনমিক্সে আমরা ওই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টটা দেখি, কিন্তু কতদিন ধরে ইনফ্যান্ট থাকবে? তো ওই একটা প্রশ্ন থেকে যায়। মানে আমি আসলে ইতিবাচক হতে হতেও আবার ঠিক হতে পারছি না। ইকোনমিক্সের কাছে আমি যাব এবং পলিটিক্যাল ইকোনমি যেহেতু ডক্টর তিতুমীরের কাজের বা আগ্রহের প্রধান বিষয়, সেখানে আমি তার কাছ থেকে শিখব। কিন্তু আমার একটা পৃষ্ঠ আপনার কাছে, যে বাংলাদেশের জনসংখ্যার একটা সিংহভাগ হচ্ছে তরুণ জনগোষ্ঠী এবং যারা বাংলাদেশের ভবিষ্যৎ। তো প্রশ্নটা আপনাদের দুজনের কাছে আমার থাকলো, কিন্তু আপনার কাছ থেকে আমি প্রথমে শুনতে চাই যে এই জনগোষ্ঠী যে শব্দমালা আপনি ব্যবহার করছেন, নির্বাচন, গণতন্ত্র, সেগুলোর সঙ্গে কি পরিচিত হচ্ছে, বা সেগুলো কারো জানা থাকলে ভুলতে বসেছে, সেটা আমার একটা প্রশ্ন। আর আপনি যেটা বলছেন যে ওই যে ধাক্কাধাক্কি নানান কিছু গণতন্ত্রের সংজ্ঞায়ন, একটা তো কথা গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা বাংলাদেশে শুনছি যে উন্নয়ন না গণতন্ত্র, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র, পেটে ভাত না থাকলে এইসব ভোট দিয়ে কি হবে। তো সেই বিতর্কের জায়গাটা তো একটা নিষ্পত্তির প্রশ্ন, যে আমি শুধুমাত্র রাজনৈতিক অধিকার, মানবাধিকার এগুলো থাকবো, এগুলোর কথা বলবো। যেমন দুদিন আগে আপনি লক্ষ্য করবেন যে প্রথম আলোতে আইনমন্ত্রীর একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে তিনি বলছেন যে মানবাধিকার এবং মত প্রকাশের বিষয়গুলো, এগুলো কোনো স্থিতিশীল ধারণা পৃথিবীতে নয়, এগুলো সবসময় এক একজনের কাছে এক এক রকম বদলায় পৃথিবীর স্থানকাল পাত্রভেদে। তরুণ সমাজ নিয়ে আসলে এটা আমার মতে আপনি একদম ঠিক জায়গাটাই ধরেছেন, যে যদি আমাদের সংশয় থাকে সেই জায়গাটা কোথায়, এবং সেটা তরুণ সমাজেই। আমরা যারা 90 দশকে বড় হয়েছি, আমি বলবো যে এই এরশাদের পতন এবং সেই আন্দোলন আমাদের জন্য মানে খুব বিশাল একটা ব্যাপার ছিল। এবং পরবর্তীতে আমরা কি করেছি, পরবর্তীতে আমাদের যেই গণতন্ত্রের প্রতি ভালোবাসা, সেটা তখন জন্মেছে বলেই কিন্তু আমার মনে হয় আজকে আমরা একটা প্রো ডেমোক্রেটিক একটা জায়গায় আছি। মানে আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা অনেকেই, আমরা 90-এর দশকে আমরা যারা বড় হয়েছি, আমার মনে হয় আমরা সবাই কোনো না কোনোভাবে গণতন্ত্রের পক্ষের লোক। এবং সেটার কারণ হচ্ছে এই 90-এর গণঅভ্যুত্থান। তো ওইখান থেকে এখন যদি আমরা প্যারালেল টানি এখনে, তখন ওই ভয়টা লাগে যে এরা যারা ঠিকমতো ইলেকশনও দেখলো না, তাদের কি হবে? তারা তো ভুলতে বসেছে গণতন্ত্র মানে কি। কিন্তু আবার একটা জিনিস কিন্তু আমার ভালোও লেগেছে, যে এই ইলেকশনে তেমন মানে ভোট অনেকেই দেন নাই, কিন্তু যারা দিয়েছে অনেকে খুব খুশি হয়ে আনন্দের সাথে মেলা মেলা একটা ভাব নিয়ে ভোট দিতে গেছে। এবং এটা একটা মানে একদলীয় নির্বাচন, এখানে নানান ধরনের সমস্যা আছে, কিন্তু একটা যে ব্যবহারিক দিক আছে এখানে, যে ঠিক আছে চলো আমরা ভোট দিতে যাই, ওই জিনিসটা আবার ভালোই লেগেছে। মনে হয়েছে যে আচ্ছা, যদি সময়টা একটু বদলায়, যদি রাজনৈতিক পরিস্থিতিটা একটু বদলায়, এই আচরণগুলো গুরুত্বপূর্ণ হবে। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে এখন এই তরুণ সমাজ কি ভাবছে, কি দেখছে। নানান ধরনের সার্ভে টার্ভে আছে যেখানে তরুণ সমাজ বলছেন যে তারা ঠিকমতো কথা বলতে পারেন না, তারা ভয় পান, এক ধরনের চাপ তারা ফিল করেন। তো সেই জায়গায়ও একটা সমস্যা তো আছেই, যে এটা ফ্রিডম অফ স্পিচ এবং গণতন্ত্র এবং এই সবগুলো ব্যাপার একত্রে আসে কিনা। এখন সেটাও যেমন এই ডিএসএর কারণে বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা এখন ওসবের কারণে যদি আমরা এখন কথা বলতে না পারি, আমরা যা চাই গণমাধ্যমে লিখতে না পারি, সেটাও আবার একটা গণতন্ত্রের বিরুদ্ধে একটা আঘাত হিসেবেই দেখা দেয়। তো একদিকে ইলেকশন, অন্যদিকে কথা বলতে না পারার একটা যেই এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, সেটা আসলে খুব একটা আশা জাগায় না। এই উন্নয়ন গণতন্ত্র, তো এই ডিবেটটা অনেক দিনের ডিবেট, যে আমরা পলিটিক্যাল সায়েন্সে অনেক দিন ধরেই আমরা ভাবছি। কারণ আমরা তো আসলে চাই, মানে আইডিয়ালি যদি আপনাদের গণতন্ত্র থাকে,
ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এইভাবে ফর্মুলেটেড হয় এই ব্যাপারটা। যদি আমরা দুটোই একত্রে পেতে পারি তাহলে তো মানে সোনার হরিণ পাওয়ার মতন একটা জিনিস, আমরা তো সেটাই চাই। কিন্তু আমরা নানান গবেষণায় দেখেছি যে এরকম কোরিলেশন আসলে খুব একটা থাকে না। কিন্তু এটাও দেখেছি যে যেসব দেশ আরও উন্নত সেসব দেশে গণতন্ত্র আরও স্থায়ী হয়। কিন্তু আমরা যদি যেসব দেশ গণতান্ত্রিক সেসব দেশে উন্নয়নটা টেকসই হয়, সেদিকে আমার মনে হয় ওটা আর একটু ডিবেটেবল, ওটা হয় কি না। গণতন্ত্রে কি টেকসই, গণতন্ত্রে কি উন্নয়ন হওয়ার সম্ভাবনা আরও বেশি, সেটার দিকে আমার মনে হয় ডিবেটটা আরও বেশি। কারণ আমরা এটা দেখেছি যে রেজিম টাইপ আসলে খুব একটা বড় প্রেডিক্টর না। যেমন যদি হতো তাহলে চায়না তো এত বড় একটা দেশ হতো না, চায়না তো গণতান্ত্রিক না। কিন্তু আমার মনে হয় যে এই কারণেই চায়না এত ইন্টারেস্টিং একটা জায়গা, যে চায়না আমাদেরকে দেখালো আমেরিকার বিরুদ্ধে যে আমাদের গণতন্ত্র আসলে দরকার নাই, আমরা উন্নয়নে আমরা ডাইরেক্টলি একটা শর্টকাট মেথডে চলে যেতে পারি, আমাদের দরকার একটা ক্যাপিটালিস্ট স্ট্রাকচার। আমেরিকা আমাদেরকে বলার চেষ্টা করে যে ক্যাপিটালিজম আর ডেমোক্রেসি একসাথেই থাকবে। কিন্তু আমরা থিওরিটিক্যালি আমরা বুঝি যে ক্যাপিটালিজম আর ডেমোক্রেসি কিন্তু ইন্টারনালি কন্ট্রাডিক্টরি। ক্যাপিটালিজম একটা মাইনরিটি ইন্টারেস্টের দ্বারা পরিচালিত, ডেমোক্রেসি মানেই মাস, তাই না? তো এখানে একটা সংঘর্ষ কিন্তু নিচে নিচে থেকেই যায়, এবং ওটার প্রকাশ আমরা চারিপাশে পাই। কারণ আমরা দেখি সবসময়ই যে একটা ক্যাপিটালিস্ট ইন্টারেস্ট থাকে রাজনীতিতে, ওরা চায় ইলেকশন হলেও একদিকে হোক। আমেরিকাতে পলিটিক্যাল পার্টিগুলোকে তারা ফাইন্যান্স করতে পারে, ওটা লিগাল। আমাদের দেশে করলে ওটা কিন্তু করাপশন, কিন্তু ওখানে কিন্তু ওটা লিগাল করে ফেলেছে। নানান ধরনের জিনিস যেগুলোকে আমরা এখানে করাপশন বলি, ওটা লিগাল করে ফেলে ক্যাপিটালিস্টদের একটা স্থান করে দিয়েছে। তো আমরা কি জানি? আমরা জানি গবেষণা থেকে যে ক্যাপিটালিজম একটা জিনিস খুব ভালো পারে, অনেক টাকা বানাতে পারে। ক্যাপিটাল অ্যাকিউমুলেশনের কাজটা সে খুব ভালো করে, এবং সেইটাই প্রয়োজন যদি আপনি কেবলমাত্র উন্নয়ন চান। কিন্তু উন্নয়ন আবার খুব ন্যারোভাবে, আপনি যদি হাই জিডিপি গ্রোথ চান আপনি সহজে সেখানে চলে যেতে পারবেন। কিন্তু সেই উন্নয়ন কি ইনক্লুসিভ হবে? এটা কি ইনইকুয়ালিটির উপর কোনো প্রভাব ফেলবে? ওটার উত্তর অবশ্য আমরা জানি, উত্তর হচ্ছে না। মানে ইনইকুয়ালিটিও বাড়বে, কিন্তু আমরা অনেক অনেক টাকা আমরা বানাতে পারবো। তো সেই দিক থেকে উন্নয়ন এবং গণতন্ত্র একটা সংঘর্ষের জায়গাতেই আছে। এবং আমার মনে হয় যে চায়নার মডেলটা আমার মনে হয় আমাদের মতো দেশগুলোতে একটা প্রভাব ফেলেছে ওই জায়গাতেই, যে চায়না যদি পারে, হ্যাঁ আমরা কেন পারবো না? গণতন্ত্র ছাড়াই আমরা ওই দিকে যেতে পারি। কিন্তু তখন প্রশ্ন ওঠে, আমরা কি চায়নার কি আছে যেটা আমাদের নাই, তাই না? তো ওই একটা প্রশ্ন চলে আসে।